সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ এমন একটি প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আপনি প্রত্যেকেই বিভিন্নভাবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পেয়েছি এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেগুলো অত্যন্ত জটিল সমস্যা, সেই সমস্যা থেকেও কিন্তু একমাত্র যারা মুক্তি দিতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। একে বলে যাকে রুট ট্রিটমেন্ট। কারণ যে কোনো রকম শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ দরকার, আর রুটটা যদি সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো চিকিৎসাই দেখবেন বিফলে চলে যাচ্ছে। তাই যারা রুট ট্রিটমেন্ট একমাত্র করে থাকে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। সেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরও একবার আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর অ্যান্ড মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। স্যার আজকের দিনে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় সমস্যা দেখা যাচ্ছে 8 থেকে 80 প্রত্যেকেরই মধ্যে, সেটা হচ্ছে একটা স্কিন জনিত সমস্যা কিংবা ত্বক জনিত সমস্যা। যদি প্রথমেই একটু দর্শকদের জানান যে ত্বকজনিত সমস্যা এটা ঠিক কি কারণে কিংবা কাকে বলে ত্বকজনিত সমস্যা। দেখুন, আমাদের স্কিন হচ্ছে আমাদের শরীরের একদম আউটার মোস্ট কভারিং একটা, ঠিক আছে। এটা কি হয়, স্কিন আমাদেরকে কিন্তু আমাদের যে ভেতরের অর্গানগুলো আছে, বিভিন্ন মাসেলস আছে বা অর্গানস আছে, সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে। কিসের থেকে? যে বাইরের যে বিভিন্ন পলিউশন আছে সেটার থেকে এবং কোনো রকম ইনফেকশনের থেকে। তো এই স্কিন কিন্তু আমাদের একটা ভাইটাল পার্ট আর আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান, ঠিক আছে। তো এই স্কিনটাকে যদি আমরা প্রপার কেয়ার না করি, যত্ন না নিই, বা ধরুন ইন্টারনালি আমাদের কোনো সমস্যা দেখা দিল, তাহলে কিন্তু তার রিফ্লেকশন আমাদের স্কিনের মধ্যে চলে আসবে। যেমন ধরুন যে আমাদের যত্ন নেওয়ার ব্যাপারটা যদি আসি, ধরুন আপনাদেরই কথা যদি আমি প্রথমে বলি, যারা ধরুন মিডিয়াতে রয়েছেন, মিডিয়াতে বিভিন্ন ধরনের কাজের মধ্যে রয়েছেন, যেখানে লাইটের অনেক বেশি সামনে যেতে হয়, অনেক রকম আপনাদের মেকআপ করতে হয় যাতে আপনার ক্যামেরার সাথে আপনার মানে চেহারার একটা মিলবন্ধন থাকে। তো সেক্ষেত্রে যদি আপনারা প্রপারলি সেটার কেয়ার না করেন, মানে তার জন্য যে প্রোটেকশন নেওয়ার দরকার, ধরুন আপনার যে লাইটের জন্য আপনার কি করা উচিত, সানস্ক্রিন। আপনি রাত্রিবেলাতেও প্রোগ্রাম করলেও, শুধু দিনের বেলায় নয়, যে এতে ইউভি রেডিয়েশনস যে হয় তার থেকে কিন্তু নিজেকে বাঁচানোর জন্য আপনার সানস্ক্রিন লাগাতে হবে মুখে। তার ওপরে আপনি কোনো রকম মেকআপ করলেন, সেটা আলাদা, ঠিক আছে। এটা করতে হবে। আবার বলবো, অনেক সময় আপনাদের এরকম হচ্ছে যে খুব অতিরিক্ত লাইটের মধ্যে কাজ করতে হচ্ছে, যেখানে ধরুন আপনার মেকআপটা এত চড়া করতে হবে, না হলে ক্যামেরার মধ্যে আপনার যে অরিজিনালিটিটা সেটা লাগবে না, একটা বাজে দেখতে হয়ে যাবে, আর্টিফিশিয়াল মনে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়েও যখন আপনার সেই মেকআপটা আপনি করলেন, বিভিন্ন ধরনের কসমেটিক্স ইউজ করছেন, এবং আপনার কাজ শেষের পর যদি সেগুলোকে প্রপারলি না উঠিয়ে নেন, ধরুন অনেক রাত হয়ে গেল, আপনার টায়ার্ড লাগছে, আপনি রেখে দিলেন মুখে, পরের দিন সকালবেলা উঠে আবার মুখ পরিষ্কার করলেন, এটা কিন্তু খুব হানিকারক হবে। তাহলে দিনের পর দিন এটা করতে করতেও কিন্তু আপনার স্কিনটা ড্যামেজ হবে। এবং বাইরের যে পলিউশন, সেগুলোর থেকেও আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, সূর্যের আলো থেকে প্রোটেক্ট করতে হবে। এই যে প্রোটেকশনটা নেওয়ার ব্যাপার, এটা কিন্তু স্কিনের আমাদের প্রত্যেকের নেওয়া দরকার, ছোট থেকে একদম বয়স্ক অবধি সবার, যারাই চাইছেন যে আমার স্কিনটা ভালো থাকুক। না হলে কি হবে, প্রথম কথা যেটা হতে পারে, আলো থেকে বা রেডিয়েশন থেকে ট্যান পড়ে যাবে। অনেক সময় দেখা যাবে যে ওখানে মেচেদার মতো কালো দাগ চলে এসছে। তারপরে হয়ে যাবে কি, দেখা যাবে যে যাদের ধরুন প্রোটেকশন ঠিক মতো না করছে, উল্টো পাল্টা প্রোডাক্ট লাগিয়ে নিচ্ছে, তাদের স্কিন সেন্সিটিভ হয়ে যাবে। তখন দেখা যাবে একটু রোদের মধ্যে গেলেও গাল লাল হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি যেন গাল কিছু মাখতে গেলে গালে জ্বালা করছে, একেবারে খারাপ হয়ে যাবে স্কিনের কন্ডিশন। তো এই প্রোটেকশনটা কিন্তু আমাদের নিতে হবে, আর যারা এগুলো করে না তাহলে কিন্তু তাদের কিন্তু প্রবলেম ফেস করতে হয়। স্যার আপনি যে কথাটা বললেন যে অনেকেই হয়তো বুঝতে পারছে না যে কোন স্কিনে কিরম দরকার, তো আমাদের স্কিন টাইপটা মানে বোঝার কি কোনো রকম উপায় আছে যে কোনটা অ্যাকচুয়ালি কার স্কিন টাইপ? হ্যাঁ, দেখুন, প্রত্যেকের স্কিন টাইপ আলাদা হতে পারে বা কারোর সাথে কারো মিল থাকতে পারে, কিন্তু সবার একরকম স্কিন টাইপ হবে না, ঠিক আছে। আমরা এটাকে দেখুন, প্রথম খুব বেসিক ভাবে আমরা তিন ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, নর্মাল স্কিন। নর্মাল স্কিন মানে
গরমকালেও খুব বেশি তেলতেলে হয়ে যাচ্ছে না, শীতকালেও খুব বেশি ড্রাই হচ্ছে না। এটা হচ্ছে নর্মাল স্কিন। মানে আপনি কিছু না মাখাও, মানে কিছু না মেখে আমি বলছি, ঠিক আছে? ধরুন আপনি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলেন, দেখা গেল আপনার স্কিনটা নর্মালি লাগছে, সেখানে অতিরিক্ত শীতকালে ড্রাই হয়ে যাচ্ছে না, বা গরমকালে দেখা যাচ্ছে খুব বেশি ঘাম, মানে তেলতেলে হয়ে যাচ্ছে স্কিন, সেটাও হচ্ছে না। এটা আমরা বলবো নর্মাল স্কিন। এবার যাদের এই ব্যাপারটা নেই, দেখা যাবে তাদের হয়তো খুব ড্রাই স্কিন, আর না হলে খুব অয়েলি স্কিন। যাদের দেখবেন খুব বেশি অয়েলি স্কিন, তাদের শীতকাল গরমকাল সবসময় যেন চকচক চকচক করছে মুখটা, কিন্তু তারও কিন্তু ক্ষতি আছে। আচ্ছা, আবার অনেকের দেখবেন প্রচন্ড ড্রাই, শীতকালেও ড্রাই, গরমকালেও ড্রাই, বর্ষাকালেও ড্রাই, সব সময় ড্রাই আছে, তাদেরও কিন্তু ক্ষতি আছে। কেমন, আমি সেটাই বলবো। যে এগুলো আপনারা দেখতে বুঝতে পারবেন, যাদের এরকম তিনটে ভাগে আমরা ভাগ করলাম। তো এই যাদের কি প্রবলেম, তাদের কি প্রবলেম, যাদের খুব বেশি অয়েলি স্কিন তাদের ব্রণর চান্সেস গুলো বেশি থাকে, ঠিক আছে? আবার যাদের খুব বেশি ড্রাই স্কিন তাদের মধ্যে কালো দাগ পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যাওয়ার ব্যাপারটা থাকে। এবার আমি তিনটে ভাগে তো ভাগ করলাম, এরপর আরো আমরা কিন্তু বলতে পারি যে একটা কম্বিনেশন স্কিন, মানে কোনো জায়গায় মুখের দেখা যাবে খুব বেশি অয়েলি, কোনো জায়গায় দেখা যাবে ড্রাই। আরেকটা হচ্ছে বলবো আমি সেনসিটিভ স্কিন। সেনসিটিভ স্কিনটা কি, যেটা আমি আগেও বলছিলাম, অনেকের ক্ষেত্রে প্রপার যদি কেয়ার না নেওয়া হয় তাহলে স্কিনটা দেখা যায় আস্তে আস্তে সেনসিটিভ হচ্ছে, বা এমন কিছু জিনিস মেখে ফেললো যার জন্য স্কিনটা ড্যামেজ হয়ে গেল, স্কিন সেনসিটিভ হয়ে গেল। বা ধরুন কারো অ্যালার্জির ধাতটা খুব বেশি আছে, যার জন্য দেখা যাবে স্কিন সেনসিটিভ, একটু রোদে গেলেই হয়তো দানা দানা উঠে যাচ্ছে, অতি মানে শীতে দেখা যাবে গা চুল করছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো এগুলো সবগুলোই কিন্তু প্রপার কেয়ার যদি না নেওয়া হয় এক্সটার্নালি তার সাথে সাথে ইন্টারনালি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসবে। স্যার, আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিশ্বজিৎ খাড়া বলছি। হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার বয়সটা একটু বলবেন, কার কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বিশ্বজিৎ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছে লাইনটা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা ইতিমধ্যেই এনবিপি থেকে, মানে রিসার্চ আয়ুর্বেদা রিসার্চ সেন্টার থেকে যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন। তাছাড়া হাওড়াতে পেয়ে যাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুর, এবং দক্ষিণ চব্বিশ পরগনাবাসীরা কিন্তু ইতিমধ্যেই পেয়ে যাচ্ছেন আমতলা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার। স্যার, এই যে আপনি এতক্ষণ ধরে বলছিলেন যে আমাদের বিভিন্ন যারা এই সেক্টরে কাজ করছি কিংবা বিভিন্ন সেক্টরে কাজ করছি, কিংবা ধরুন যারা রোদের মধ্যে বেশি ঘোরাফেরা করছে, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে মুখে একটা, মানে বেশি সানলাইট লাগার ফলে মুখটা একটু ব্লেমিশেস হয়ে যাচ্ছে, কিংবা একটা মেচেদার সমস্যা, তার সাথে একটা ব্রণর সমস্যা তো রয়েছে যেটা আপনি বললেন। তো এই তিনটে যে সমস্যা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি একটু কি বলবেন? দেখুন, যেটা বলছিলাম যে আপনার তো কেয়ার নিতে হবে, প্রত্যেকটা ব্যাপারে যদি আপনি কেয়ার নেন তাহলে দেখবেন এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারছেন, কিন্তু আপনি যদি কেয়ার না নেন তাহলে তো এগুলো চলেই আসবে। তো তো মাথায় রাখতে হবে, যখন আপনি বাইরে বেরোচ্ছেন প্রপার আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে, এসপিএফ থাকবে তাতে, মানে সান প্রোটেকশন ফ্যাক্টরটা থাকবে তাতে, যাতে আপনার স্কিনে রেডিয়েশন যেটা হয় ইউভি রেডিয়েশন, সেটা আপনার মুখের মধ্যে কালো দাগ ফেলতে না পারে। এটা গেল। এবার ধরুন যেটা আমি বলছিলাম, খুব বেশি র্যাশ উঠে যাওয়া গরমে গেলে, বা ধরুন অতিরিক্ত ঠান্ডায়, শুধু মুখের স্কিন নয় সারা গায়ের স্কিনেই এটা হতে পারে র্যাশ উঠে যাওয়া, সেখানে দেখতে হবে যে আপনার স্কিনটা কেমন, ঠিক আছে? তার সাথে সাথে দেখতে হবে আপনার অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে কিনা। এই ব্যাপারগুলো যখনই থাকবে তখনই কিন্তু দেখা যাবে এই প্রবলেমগুলো আপনার কাছে আসবে। তো এগুলো মাথায় রেখে চলতে হবে। আর যাদের অলরেডি প্রবলেম চলে এসছে, কোনোভাবেই সামলাতে পারছে না, তাদের বলবো একবার আমাদের সাথে এসে দেখা করে নিয়ে কনসাল্ট করতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই আয়ুর্বেদিক চিকিৎসা নিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যায় রয়েছেন তারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, এবং কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান,
খিদিরপুর হাওড়াতে পেয়ে যাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। তাছাড়া কিন্তু আসানসোলবাসীরা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাঁকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন কিন্তু ডক্টর এস খাঁকে, ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা এবং হেরিয়াবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। তাছাড়াও বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা পাচ্ছেন কিন্তু আবারও ডক্টর এস খাঁকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আর আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত রয়েছে এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আলোচনায় আসবো, তার একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি এইমাত্র ফোন করেছিলাম, কেটে যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? বিশ্বজিৎ খাড়া। আচ্ছা, বিশ্বজিৎ বাবু কোথা থেকে কথা বলছেন? সাঁতরাগাছি। আচ্ছা, সাঁতরাগাছি থেকে। বলুন, এবার কি সমস্যা? আপনার সমস্যা? হ্যাঁ, আমার সমস্যা। আচ্ছা, আপনার বয়সটা বলবেন? বয়সটা 17 বছর। আচ্ছা, বলুন এবার কি শারীরিক সমস্যা আপনার? সমস্যা বলতে আমার চোখে মানে নিচে থেকে কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার রাতে ঘুম ঠিক মতো হয়? ঘুমটা তো ঠিকঠাক মোটামুটি খুব একটা হয় না। তো আচ্ছা, চোখে মানে 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 কি করি প্রচুর, হ্যাঁ, মানে প্রচুর কিটকিট করে। আচ্ছা, চোখটা না। একটু জ্বালা করছে আর কি। ও আচ্ছা, চোখ জ্বালা করে না? এমনি রাতে ঘুমটা কি ঠিক হয় না কম হয় ঘুমটা, সেটা বলুন। ঘুমটা কম হয়। আর আপনার কি ধরনের কাজ করতে হয়? আমরা জরির কাজ। জরির কাজ। এই যে আপনি যে কাজ করছেন না, চোখের ওপরে চাপ পড়ছে, ঠিক আছে? সেটা ধরুন চোখে চাপ পড়লে কি হবে, তাহলে চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা দেখতে হবে। কিন্তু কালো যেটা হয়ে যাচ্ছে ওটা কিন্তু চোখের পাওয়ারের জন্য হয় না। ওটা মেইনলি হয় হচ্ছে আপনার যে ধরুন রেস্ট হচ্ছে না, রাতের যে ঘুমটা ঠিক মতো হচ্ছে না, তার থেকে হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার খাওয়া দাওয়া যদি ঠিক না হয়, হয়তো আপনি খাবার খাচ্ছেন, পেট ভরে খাচ্ছেন, কিন্তু দেখা গেল আপনার কাজের তাড়নায় বা কাজের চাপে আপনি অনেক রকম খাদ্য খাবার খেতে পারছেন না, যেটা সামনে পেলেন তাড়াতাড়ি খেয়ে নিলেন, ঠিক আছে? তাতে হ্যাঁ, তাতে কি হচ্ছে যে আপনার পুষ্টিগত মান যেটা খাবার থাকে সেটা কিন্তু আপনার শরীরে কম যাচ্ছে। কম গেলে অটোমেটিক কি হবে, কিছু ভিটামিনের অভাব পড়বে, ঘাটতি পড়বে, সেখান থেকেও কিন্তু এই প্রবলেমটা আসে। ক্লান্তি, দুর্বলতা সেখান থেকেও আসে, ঠিক আছে? আরেকটা আসে, কিন্তু সেটা তো আপনার না, আপনার জরির কাজ মানে আপনার ঘরে বসেই কাজ। আরেকটা যেটা হয় যে বাইরে যদি রোদে খুব বেশি বেড়ায় কেউ, তাদের চোখের নিচে কালো দাগ পড়ে। তবে বেশি পড়ে হচ্ছে আপনার শরীর যদি দুর্বল থাকে, ক্লান্ত ভাব থাকে, ঘুম ঠিক মতো না হয়, তার জন্য হয়। আরেকটা হয় যদি কারো ভেতরে কোনো রোগের সমস্যা থাকে। আপনি চিন্তা করবেন না, একটা কাজ করুন, আপনার ওখান থেকে আমাদের কোথায় কাছে চেম্বার আছে, একবার এসে ডাক্তারবাবুদের আমাদের দেখান। যদি কোনো ভিতরের সমস্যা থেকে থাকে, কোনো রোগ জাতীয় কিছু থাকে, তাহলে সেটা ঠিক হয়ে যাবে, তখন এটা অটোমেটিক ঠিক হবে। আর যদি না থাকে, দেখা যাচ্ছে ঘুমের ক্লান্তির জন্য হচ্ছে, তাহলে ঘুমটার যদি আমাদের কাছে এলে আমরা সেইভাবেই চিকিৎসা করব যাতে ঘুমটাও ঠিক আসে। অটোমেটিক দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, এই যে আমরা ফোনটা পেলাম, এই যে চোখের নিচে কালো হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে ডার্ক সার্কেলের একটা প্রবণতা কিন্তু একদম। টিনেজারের মধ্যে বেশি দেখা দিচ্ছে। তো এটা যদি একটু বলেন আর কি। দেখুন, ওই যে ডার্ক সার্কেলের ব্যাপারটা আমি যেটা বলছিলাম, একটা হচ্ছে যদি রাতে ঘুম ঠিক না হয়। আজকাল টিনেজারদের মধ্যে কি দেখা যায়, ঠিক আছে, যে বেশি বেশি রাত্রেবেলা মোবাইল ঘাটে, অনেক রাত অবধি জেগে থাকছে, 2-3টে অবধি জেগে থাকছে, তারপরে সকালে হয়তো কলেজ স্কুল আছে তার জন্য চলে যাচ্ছে। তো ঘুমটা ঠিক হচ্ছে না। এই যে রাতে ঘুম ঠিক না হয়, এটা কিন্তু একটা বড় বিশেষ ব্যাপার। কারণ আমাদের যত ক্ষয়ক্ষতি সারাদিনে হয় সেটা রিপেয়ার হয় হচ্ছে আমাদের রাতে।
এবার রাতেই যদি আমি না ঘুমোতে পারি তাহলে কি হবে, আমার পরের দিন সকালবেলা মাইন্ডও ঠিক মতো কাজ করবে না, শরীরও ঠিক মতো কাজ করবে না। দেখবেন একদিন আপনি রাত জেগে ফেললে পরের দিন দেখবেন তার যে একটা অস্বস্তি, একটা মানে হ্যাংওভার, সেই জিনিসটা কিন্তু রয়ে যায়। দেখবেন কাজ ঠিক মতো করা যায় না, মেজাজ ঠিক থাকে না, শরীরের ওপরে চাপ পড়ে, কষ্ট হয়, সব ব্যাপারগুলো আছে। তো বাচ্চাদের কিন্তু এই কারণেই হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা বললাম, যে খাদ্য খাবার যদি ঠিক মতো পুষ্টিগত খাদ্য খাবার যদি না খাওয়া হয় তাহলেও কিন্তু হয়। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার সমস্যা হলো না, আমার প্রচুর পরিমাণে যা খেয়ে নিলে গ্যাসের সমস্যা আছে। আচ্ছা, আপনার কি- বয়সটা কত? 32। 32। কি খেলে গ্যাস হয়? মানে যে কোনো খাবার খেলে মানে আমার প্রচুর গ্যাস অম্বলের সমস্যা আছে। কত বছর ধরে হচ্ছে এটা? হ্যাঁ, হয়ে গেল 1 মাস মতন হয়ে গেল। ও এখন আগে এমনি ছিল, কিন্তু এখন দেখছি রেগুলারই হচ্ছে ওটা। কি খাওয়া দাওয়া করছেন আজকাল? কি এই 1 মাসের মধ্যে খাওয়া দাওয়ার ধরনটা কি হয়েছে আমাকে খাওয়া একটু দাওয়ার ধরন মানে একটু মানে দুপুর বেলাটা একটু তেল ঝাল খাওয়া হয়, বেশি বাইরে খাই, আর মানে ফাস্ট ফুডটা খাওয়া হয়। হুম। আর মানে রাতের খাবারটা বাড়ি খাওয়া হয়, এমনি রুটি টুটি খাই। আচ্ছা, দেখুন, প্রথম আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা যেটা, যাদের এই গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু একটু নজর রাখতে হবে যাতে আপনাদের খাদ্য খাবারের মধ্যে তেল ঝাল মশলাটা একটু কম থাকে, ঠিক আছে? আপনারা নিজেরা যদি সতর্ক হয়ে যান, ধরুন বাইরে আছেন, বাইরে থাকলেই কিন্তু আপনার তেল মশলা বেশি খেতে হবে এমন কথা নেই। আপনি ধরুন যেই হোটেলে গিয়ে খাওয়া বা দুপুরের ভাত খাচ্ছেন, সেখানে কি থাকছে? ভাত, ডাল, কোনো সবজি, আর তার সাথে হচ্ছে মাছ, মাংস, ডিম, যেটাই হোক সেটা পাওয়া যাবে। আপনি একটা কাজ করবেন, প্রথম কথা হচ্ছে দেখবেন এই এতগুলো সবজি, তরকারি, ডাল, মাছ, মাংস, ডিমের মধ্যে সবচেয়ে তেল কম দেয় কোনটায় বলুন তো? ডালের মধ্যে। এই যে ডালটা আপনি কিন্তু খাবেন, ভাতটা ডাল দিয়ে মেখে খাবেন, ঠিক আছে? তার সাথে সাথে যে সবজিগুলো দিচ্ছে, সবজিগুলো ঝোল থেকে তুলে নিয়ে খান। ঝোলটা খাবেন না, কারণ তেলটা কিন্তু বেশিরভাগ গ্রেভি বা ঝোলের মধ্যেই পড়ে থাকে। এবার চিকেন খাচ্ছেন বা ডিম খাচ্ছেন, মাংস মানে ফিশ খাচ্ছেন, যেটাই খাচ্ছেন, তার ঝোলটা খাবেন না, ঝোল থেকে তুলে নিন, ঠিক আছে? তাহলে কি হলো, আপনার শরীরে কিন্তু ঝাল, মশলা, তেল কম ঢুকলো। এভাবে করে আপনি ম্যানেজ করতে পারবেন, যেহেতু আপনার বাইরের খাবার খেতেই হবে। এইটা করুন। খাওয়ার আধ ঘন্টা আগে আগে জল খাবেন, খাওয়ার 40 মিনিট পর জল খাবেন। এই মাঝখানে সময়টায় কোনো জল খাবেন না, দিনে হোক রাত্রে হোক, কখনোই খাবেন না এই টাইমটা। এটা গেল। এবং হ্যাবিট করার চেষ্টা করুন, যদি সম্ভব হয় আপনি যেখানে খাচ্ছেন সেখানে যদি টক দই থাকে, ভাত খাবার পর একটু করে ডেইলি বিট নুন দিয়ে টক দই খান। সেটাও কিন্তু আপনার পেটের যে পরিবেশটাকে ভালো করবে এবং হজম হতে সাহায্য করবে, ঠিক আছে? এটা গেল। ঘুম থেকে উঠে হালকা গরম জল খাবেন, রাতে শুতে যাওয়ার সময় গরম জল খাবেন। আপনি একটা কথা বললেন আমি বেশি খেয়ে ফেললে এই জিনিসটা হচ্ছে। বেশি কারোরই খাওয়া উচিত না, মানে গলা একদম বন্ধ করে খেতে নেই। মোটামুটি পেট ভরবে, যাতে খিদে না পেয়ে যায়, কিন্তু একটু জায়গা খালি রাখতে হয়। কেন, আমি একটু বুঝিয়ে বলি। এটার মেন একটা বড় কারণ হচ্ছে আমাদের পেটের মধ্যে না, ওই যে দেখবেন যখন বাড়ি তৈরি হয় একটা মেশিন আছে, তার মধ্যে দেখবেন সিমেন্ট, বালি, জল সব একটার মধ্যে দেবে, আর একটা ঘোরাতে থাকে মেশিনটাকে। কেন? ওটা একসাথে মেশানোর জন্য। আমাদের পেটের মধ্যেও ওইরকম একটা ধরনের কাজ হয়, যাতে আমাদের খাওয়াটা হজম করতে পারে। এবার ওই মেশিনটায় যদি পুরো ভর্তি করে দেয়, বা আপনার বাড়িতে মিক্সি যে আছে দেখবেন অল্প খালি রেখে তারপরে চালাতে হয়, আর যদি পুরো ভর্তি করে দেন কি হবে, ওটা মুখটা খুলে একদম ছড়িয়ে যাবে চারিদিকে, ধাক্কা মেরে ওপর দিকে উঠে যাবে, হবে তো? আমাদের পেটের মধ্যেও তাই হচ্ছে। যদি আপনি একদম বুক পর্যন্ত খেয়ে নিচ্ছেন, তখন কি হচ্ছে, ওটা যখন কাজ করা শুরু করে তখন আমাদের অ্যাসিডটাকে ওপর দিকে ধাক্কা দেয়। অটোমেটিক কি হয়, সেটা আমাদের মানে পেটটা কমজোরি থাকার জন্য গলার দিকে চলে আসে, বুকের দিকে চলে আসে, অ্যাসিড হতে থাকে। এবং যেহেতু ঠিক মতো অ্যাসিডটা কাজ করলো না, তার মানে হজমটাও তখন ঠিক হবে না। হজমটা যদি ঠিক না হয়, অটোমেটিক পটিটা ক্লিয়ার হবে না। পটি ক্লিয়ার না হলে দেখবেন পেটের মধ্যে গ্যাস জমা শুরু করেছে। এইভাবে করে কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। তাই যাদেরই এরকম প্রবলেম আছে, আমি যেভাবে বললাম মেনে চলুন। রাতে অনেক দেরি করে খাবেন না, একটু তাড়াতাড়ি খাবেন। আর দুপুরের থেকে রাতের খাবারটা আরো হালকা করে দেবেন, কম পরিমাণ করে দেবেন। তাহলেই দেখবেন আপনার এই প্রবলেমটা ঠিক হয়ে যাচ্ছে।
যদি দেখছেন অল্প দিনের মধ্যে এটা ঠিক না হচ্ছে, তাহলে বুঝবেন লিভারের কিছু প্রবলেম থাকতে পারে, বা আপনার ধরুন আইবিএস থাকতে পারে, এই অনেক সমস্যা থাকতে পারে। তার জন্য কি বলবো, একবার এসে আমাদের সাথে দেখা করে নেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন, তারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, তাছাড়া কিন্তু কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। স্যার, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুজয় দাস বলছি। হ্যাঁ, সুজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমারই প্রবলেম নিয়ে জানতে। আচ্ছা, আপনি কোথা থেকে কথা বলছেন? আমি বলছিলাম দুর্গাপুর। দুর্গাপুর থেকে। আপনার বয়সটা একটু বলবেন। বয়স হচ্ছে 26। আচ্ছা, এবার বলুন কি মানে আমার হেয়ার ফলে প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, মানে এটা ছিল না। বছর খানিক আগে শীতও উঠেছিল, তা আমি অতটা ইয়ে করিনি, কিন্তু এই শীতে দেখছি মানে ড্যান্ড্রফও হচ্ছে আর চুলও প্রচন্ড পরিমাণে উঠছে। আচ্ছা, এখন চাইছেন আপনি আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করতে, তাই তো? চিকিৎসা করতে, হ্যাঁ হ্যাঁ একদম একদম। অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? ভালো ভালো। অনেক ধন্যবাদ। শুনুন স্যার বলছে। দেখুন, প্রথম কথা বলবো যে এই চুল পড়ার অনেকগুলো কারণ থাকে। কিছু কিছু কারণ থাকে হরমোনাল প্রবলেমের জন্য, সেটা মহিলা পুরুষ সবার ক্ষেত্রেই হতে পারে। দ্বিতীয় যে আরেকটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে আপনার চুলের আপনি যত্ন নিচ্ছেন কিরকম ভাবে। ঠিক আছে, এই যে আপনার ড্যান্ড্রাফ হয়ে গেছে, ড্যান্ড্রাফ একটা এমন একটা সমস্যা যেটা পুরো না গেলে, যদি আপনি তাড়াতাড়ি সারিয়ে না নিতে পারেন, তাহলে কিন্তু এক্সেসিভ হেয়ার ফল হওয়া শুরু হবে যতদিন ড্যান্ড্রাফ থাকবে। তাহলে এই ড্যান্ড্রাফটাকে আমাদের ঠিক করে নিতে হবে। ড্যান্ড্রাফ ঠিক করতে গেলে শুধু ড্যান্ড্রাফের শ্যাম্পু লাগালে কিন্তু ঠিক হবে না, তার সাথে কিছু ট্রিটমেন্ট আছে। এনবিপিতে সেই সব ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, কারণ এনবিপির একটা ডিভিশন হচ্ছে লাইলিগেন। সেখানে আধুনিক কিন্তু কিছু ট্রিটমেন্ট আছে, থেরাপি আছে, যার মাধ্যমে এই প্রবলেমগুলোকে সলভ করা যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার চলে আসুন। অনেক ধন্যবাদ। স্যার, এই যে বলছেন লাইলিগেন্সের ট্রিটমেন্ট গুলো রয়েছে, তো বেসিক্যালি লাইলিগেন্সের মধ্যে দিয়ে কোন কোন ধরনের ট্রিটমেন্ট করা হয় যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, লাইলিগেন্সে কিন্তু স্কিন এবং হেয়ারের সব ধরনের ট্রিটমেন্ট হয়, যেগুলো রিলেটেড টু বিউটি, যেগুলো সৌন্দর্যকে রক্ষা করে, সেগুলোর কিন্তু আমাদের সেই সব ট্রিটমেন্ট হয়। যেমন সৌন্দর্য রক্ষার মানে কি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন, একটা হচ্ছে খুশকি। খুশকি এক ধরনের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন আছে। আবার সোরিয়াসিস বলে একটা কিন্তু রোগ আছে। সোরিয়াসিস যে রোগটা, সেটা কিন্তু আমরা আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা ট্রিটমেন্ট করব, সেটা সেইভাবে সারবে। এনবিপিতে সেই ব্যবস্থা আছে। আবার ধরুন আপনার খুশকি আছে, সেটাকে কিন্তু আমাদের লাইলিগেন্সের যে থেরাপিগুলো আছে তার মাধ্যমে কিন্তু আমরা ঠিক করব। তো রোগ আলাদা, তাই সমস্যার সমাধানও কিন্তু আলাদা আলাদা হবে। এবার ধরুন আপনার চুলে দেখা গেল যে মানে আপনার শরীরে আয়রনের সংখ্যাটা কম, মাত্রাটা কম, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু দুদিক দিয়েই ট্রিটমেন্ট করতে হবে। আপনি লাইলিগেন্স থেকে কিছু থেরাপি দেবো আপনাকে মাথায়, যাতে আপনার চুলের গোড়াগুলো শক্ত হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়। এবং আমরা এনবিপির তরফ থেকে কি করব, আমরা সেখানে মেডিসিন দেব, ইন্টারনাল মেডিসিন, মানে যেগুলো খাওয়ার মেডিসিন, যেগুলো দিলে কি হবে, আপনার হিমোগ্লোবিন বাড়বে, আপনার শরীরে আয়রনের মাত্রাটা বেড়ে যাবে, অটোমেটিক দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এইভাবেই কিন্তু ট্রিটমেন্টটা হতে হয়, হেয়ারের হোক স্কিনের হোক। সাধারণভাবে আমরা কি দেখি, ডাক্তারবাবুদের কাছে গেলে ধরুন ট্রিটমেন্ট নিতে গেছে, চুলের ট্রিটমেন্ট, চুলের মধ্যে তাদের আধুনিক যন্ত্রপাতি আছে, সেই সব দিয়ে করে ছেড়ে দিল। কিন্তু ভেতরে যে সমস্যাটা যে কারণে হচ্ছিল তার কোনো ট্রিটমেন্টই হলো না, তাহলে কিন্তু সেই রেজাল্টটা বেশি দিন থাকবে না, আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে। দুদিক থেকে কিন্তু দিতে হবে ট্রিটমেন্টটা। ঠিক আছে, এবং আয়ুর্বেদের মাধ্যমে সব রোগের চিকিৎসা করা যায়, এটা আমরা সবসময় বলি। আয়ুর্বেদ একটা শুধু চিকিৎসা পদ্ধতি না, এটা বেঁচে থাকার একটা কিন্তু পথ। যে মানুষ আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে নিজেকে মানে একটা জীবনশৈলী ক্রিয়েট করবে, তার দৈনন্দিন জীবনটা কিন্তু যাপন করবে, সে কিন্তু সব রোগের থেকে নিজেকে কিন্তু সুস্থ রাখতে পারবে। দেখুন, হাজার হাজার বছর, 5,000 বছরেরও বেশি পুরনো আজকে হয়ে গেছে আয়ুর্বেদ। তখন কিন্তু আমরা দেখেছি যে মুনি ঋষি
চাষিরা যারা ধরুন দেখবেন বরফের মধ্যে খালি গায়ে বসে আছে, কিভাবে পারছে? সেও মানুষ, আমরাও মানুষ। তাদের মধ্যে যে ক্ষমতাটা সঞ্চয় হয়েছে, তারা প্রকৃতির যত কাছে থেকেছে নিজেদেরকে ওইভাবে তৈরি করেছে। ঠিক আছে, সেটা কিন্তু আয়ুর্বেদ কিন্তু ভারতবর্ষে সৃষ্টি হয়েছে, ভারতবর্ষের একটা গর্ব, এবং বিদেশের মাটিতে কিন্তু এর প্রচলন অনেক বেশি হয়ে গেছে। আজকে ভারতবর্ষে না যা যত আয়ুর্বেদের চিকিৎসা হচ্ছে, বিদেশে অনেক বেশি হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে এটা কত বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমাদের এখানে আমাদের সরকার থেকে কিন্তু প্রচেষ্টা চলছে, জোরদার প্রচেষ্টা, এই আয়ুষের মাধ্যমে কিন্তু এতটা চেষ্টা করছে যাতে আমাদের এই ভারতীয় চিকিৎসা পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার, এবং হচ্ছে, সেই কাজগুলো খুব সুন্দর করে হচ্ছে। তো এত বড় কাজ, এত বড় মানে ক্ষমতা যখন আমাদের প্রাকৃতিক চিকিৎসা, আমাদের আয়ুর্বেদের মধ্যে রয়েছে, তাহলে আমরা কেন এটার হাত ধরবো না? এইটার থেকেই কিন্তু সব চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে, কারণ এটাই সবচেয়ে পুরনো। যেহেতু এটা পুরনোর থেকেই তো তারপরের জিনিসগুলো শুরু হয়। ঠিক আছে, নতুন থেকে তো পুরনো হয় না, পুরনো থেকে নতুন হয়। তো সেই জন্যই একটাই কথা বলবো, আয়ুর্বেদ চিকিৎসা আসুন, যে কোনো সমস্যা নিয়ে আসুন, সঠিক টাইমে যদি আসেন দেখবেন সবগুলো রোগ থেকে আপনি কিন্তু নিজেকে সারিয়ে তুলতে পারছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে যে সকল মানুষ ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করে, চলুন দেখে নেব তারই একটা ঝলক। জ্যোৎস্না দে, কোথায় বাড়ি আপনার? বিবিসিতে প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? তিনবার এলাম, ভালোই আছে এখন, আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটা চলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ড ভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বললো, কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এমবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে হলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি খুব দেখাবেন? খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক।
আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল, আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, অসম্ভব। জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? ভিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাস ডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে যে আমি যে এত তাড়াতাড়ি এতটাই ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগবে না ডায়ালিসিসে, কারণ আমার ওটা ইয়ে আছে, তো আমি সেই ডায়ালিসিস করবো না, ভয়ে আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। আমরা আবারও ফিরে এলাম অনুষ্ঠানের। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ ফোন ইন অনুষ্ঠানে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে আবারও অনেক স্বাগত এই অনুষ্ঠানে। স্যার, আজকের দিনে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকেরই একটা হেয়ার ফল কিংবা চুল পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর বেসিক্যালি দেখা যাচ্ছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই একটা টাক পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো এটা যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, যেই কথাটা আগে বলছিলাম, পেশেন্ট যিনি কল করেছিলেন তাকেই বলছিলাম যে খুশকি একটা বড় সমস্যা। এছাড়াও যেটা আছে যে হরমোনের সমস্যা, পুরুষদের কিছু প্রবলেম অনেক সময় হয় হরমোন থেকে হয়, আবার মহিলাদেরও কিন্তু দেখা যায় যে হরমোন থেকে কিন্তু এই সমস্যাগুলো আসে, যে চুল পড়ে যায়, মানে সময়ের আগে চুল পড়ে যাওয়া। মানে একটা তো দেখুন, চুল যেটা আছে তার সারা জীবনে ধরুন সেই জায়গা থেকে 18 থেকে 20 বার একটা চুল হবে, এবং তার একটা লাইফ স্প্যান আছে। সেই লাইফ স্প্যানটা মানে জন্মাবে, সে ছোট থাকবে, বড় হবে, বুড়ো হবে এবং তার জীবনকাল শেষ, তারপরে সে পড়ে যাবে মাথা থেকে, আবার ওই জায়গা থেকে নতুন উঠবে। এইভাবে একটা গোড়া থেকে মোটামুটি 18-20 বার একটা কিন্তু চুল হবে। কিন্তু যখন সমস্যা হয় তখন কি হয়, এই যে তার লাইফ সাইকেলটা বললাম, যে জন্মাবে, ছোট চুল হলো, তারপরে আস্তে আস্তে বড় হলো, তারপরে বৃদ্ধ বয়স হলো চুলটা, তারপরে সে নষ্ট হয়ে গেল, পড়ে গেল। এইটার যে সময়কালটা, এটা খুব তাড়াতাড়ি হওয়া শুরু হয়, মানে পুরো লাইফ সাইকেলটা কমপ্লিটই করতে পারে না, তার আগে কিন্তু ও চুল পড়া শুরু হয়ে যায়, পড়ে যায়, ঝরে পড়ে যায়। কারণ দুটো কারণ, একটা হচ্ছে যে চুলের যে স্ক্যাল্প, তার ধরে থাকার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। যে আমাদের ফুটোগুলো আছে, যে ফুটোগুলো দিয়ে চুল বেরোচ্ছে সেটা টাইট না, লুজ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, সেটা হতে পারে। অথবা দেখা যাচ্ছে ওখানে কোনো ইনফেকশন হয়েছে, অথবা দেখা যাচ্ছে যে আমি যে কথাটা বললাম যে হরমোনাল প্রবলেম, অথবা আয়রনের সমস্যা, খাদ্য খাবারের পুষ্টিকর না করা, বা ধরুন মানসিক চাপ অতিরিক্ত, ঘুম ঠিক মতো না হওয়া, এইসবের জন্য কিন্তু চুল পড়ে যায়। এই জন্য কিন্তু আমাদের লাইফস্টাইলটা ঠিক করতে হবে। শরীরের যে কোনো রোগকে আপনার ঠিক করতে গেলে যে ওষুধই খান, যাই করুন, সব কিছুর সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশন বা হ্যাবিট চেঞ্জ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমাদের আয়ুর্বেদ চিকিৎসা যখন হয়, আয়ুর্বেদ চিকিৎসাকে বলে একটা হলিস্টিক অ্যাপ্রোচ বলা হয়, মানে একজন ব্যক্তিকে সম্পূর্ণভাবে চিকিৎসা করা, তার শরীর, মন, পরিবেশ সবকিছু নিয়ে। এমন নয় যে ব্যথা হলো মানে ব্যথার ট্যাবলেট দিয়ে দেওয়া হলো বা একটা শুধু মলম লাগিয়ে দেওয়া হলো, ব্যথাটা কমে গেল। ব্যথা কমানোর ট্রিটমেন্ট নয়, কি কারণে ব্যথাটা হয়েছে, তার মধ্যে মানসিক অনেক সময় প্রবলেম থাকতে পারে, তার থেকেও ব্যথা হতে পারে। যখন মাথা ব্যথা হয়
সেখানে কিন্তু মনের একটা বিশাল প্রভাব থাকে। অতিরিক্ত মানসিক চাপ নিলে সেখানে মাথা ব্যথা হতে পারে, আবার মাইগ্রেনের ব্যথা হতে পারে, নার্ভের মধ্যে অতিরিক্ত চাপ পড়লে দেখবেন ব্যথাগুলো বেশি তাড়াতাড়ি চলে আসে। এরকম সবকিছু মন এবং শরীর দুটো মিলিয়েই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা করে। তার জন্য এখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা থাকে আয়ুর্বেদে, যে কোনো রোগের কিন্তু চিকিৎসা করা যায়। তাই বলছি যে আপনাদের যাদের ধরুন চুলের প্রবলেম হচ্ছে তাদের জন্য কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। আধুনিক প্রযুক্তি এবং আয়ুর্বেদের জ্ঞান দুটো একসাথে যখন মিলে যাচ্ছে তখন কিন্তু রেজাল্ট যে কোনো রোগের জন্য খুব ভালো আসছে। চুলের হোক বা চুলের স্কিনের হোক, সব কিছুর জন্য কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে আমাদের কাছে। স্যার আলোচনা আসবো একজন বন্ধু, সেখানে স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হুগলি থেকে দেবেন্দ্রনাথ সেন বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে আপনার বয়সটা আগে বলবেন। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা রয়েছে? আমার গালে একটা আঁচড় হয়েছে, সেটা মানে বাড়তে চলছে আর চুলকানি হয়। তো এটা কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে যে ভালো হবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন স্যার বলছেন। আপনার আঁচিল হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা আমাদের কাছে ট্রিটমেন্ট আছে। আপনার ওই আঁচিলগুলো কিন্তু একদিনেই আমরা ঠিক করে দিতে পারি, ঠিক আছে? শুধু দেখতে হবে কেমন, আপনি একটা ফটো তুলে আমাদের হেল্পলাইনে কথা বলে একটা ছবি তুলে পাঠিয়ে দেবেন, দেখে আমরা বলে দেবো ওটা হবে কিনা। সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে আপনার কিন্তু ওটা সেরে যাবে, পার্মানেন্টলি চলে যাবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, এবং কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনায় পাচ্ছেন কিন্তু আমতলাতে। তাছাড়া কিন্তু আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস খাঁকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খাঁকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা কিন্তু পাচ্ছেন আবার ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসী এবং হেরিয়াবাসীরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাঁকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন হেল্পলাইন নাম্বারে। তার জন্য কিন্তু আবার আপনাদেরকে ডায়াল করতে হবে 983023552737 নাম্বারে। যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু আপনাদের সদা সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার আমরা এতক্ষণ যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছিলাম, তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ঠিক কোন কোন রোগের চিকিৎসা করা হয় যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যে কোনো রোগেরই চিকিৎসা করা হয়, ঠিক আছে? সেটা ধরুন ছোট থেকে ছোট রোগ এবং বড় রোগ সব, মানে যত রোগের আপনি নাম শুনেছেন সবগুলো রোগেরই কিন্তু চিকিৎসা হয়, ঠিক আছে? লাইফস্টাইল ডিজিজ যেগুলো আমরা বলি বা ক্রনিক ডিজিজ সব ধরনেরই আছে। ধরুন সুগারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, তারপর ধরুন হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, তারপরে ধরুন আমি কত নাম বলবো, যত নাম আছে সবগুলোই কিন্তু এখানে চিকিৎসা হয়, ঠিক আছে? এবং তার পাশাপাশি এইখানে আয়ুর্বেদের মেডিসিনের পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা ব্যবস্থা রয়েছে যেটা পঞ্চকর্মা থেরাপি আমরা বলি, সেই ব্যবস্থাটাও কিন্তু রয়েছে যেখানে বিভিন্ন রোগের জন্য তার অ্যাপ্লিকেশন কিন্তু হয়। স্যার আলোচনা আসবো একজন বন্ধু উপস্থিত আছেন। স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে চন্দন বলছি। হ্যাঁ বলুন চন্দন বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। 36। এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ নমস্কার। ডাক্তারবাবু বলছি, আমার খাওয়ার পরে প্রচুর গ্যাস হয়ে যায়, মানে যা কিছু খেলে গ্যাসটা বেশি হয়।
আচ্ছা, আপনার খাবার ধরনটা একটু বলবেন, কি ধরনের খাদ্য খাবার বেশি খাওয়া হয়? রিচ রান্না একটু খাই নাকি? একটু রিচ খাবার খেয়ে ফেলেন। হ্যাঁ, রিচ খেয়ে ফেলি, কারণ সাথে আমাকে খেতে হয়। আচ্ছা, মানে বাইরে খেতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবু। আপনার কাজের ধরনটা কি একটু বলুন। এই ধরুন মাছ মাংস ডিম, হ্যাঁ, মাছ মাংস ডিম এগুলো সব ধরনের। না, কাজের ধরন, কাজের ধরন। আচ্ছা, কাজে করো, কাজে বলতে আমি অফিসে একটা কাজ করি। আচ্ছা, মানে বসে চেয়ারে বসে কাজ। হ্যাঁ, বসে কাজ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে ব্যাপারটা, আমাদের খাদ্য খাবার, আমি দেখবেন বলছি যে খাবার দাবারটা ভালো করতে হবে যাতে গ্যাস না হয়। তার সাথে আরো দুটো জিনিস করতে হয়। একটা হচ্ছে সঠিক ঘুম, যাতে মানসিক চাপ মানুষের কম থাকে। দেখবেন যাদের মানসিক চাপ আছে তাদের ঘুম ঠিক মতো হবে না, তার মানে আমি সঠিক ঘুম বলছি, সেখানে মানসিক চাপটা কম থাকবে। আরেকটা হচ্ছে ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে ধরুন যোগাসন হোক, ব্যায়াম হোক, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক, যাই হোক, বা আপনি হাঁটছেন, জগিং করছেন, যেটাই হোক, এগুলোরও দরকার আছে। এগুলো না হলে কিন্তু আমাদের বডি ঠিক মতো ফাংশন করে না, ঠিক আছে? আপনার খাবার পরে আমাদের, ধরুন আপনি হাঁটতে পারছেন না, আপনার দরকার নেই। আমাদের বলছি কি যে রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়বেন না। একটা মানুষের ব্যাড হ্যাবিট আছে, দেরি করে খাবে, খেয়ে বিছানায় শুয়ে পড়লো, শুয়েই বাস মোবাইল ঘাটা শুরু হলো। আজকালকার দিনে যেটা দেখা যায়, ঘুরতে ঘুরতে 2টো বেজে গেল, তারপরে একটু ঘুম এলো না এলো, তখন উঠতে হবে আবার পরের দিন সকালে, তার জন্য তাড়াতাড়ি ঘুমাতে গেল, মানে সরি, লেট করে ঘুমাতে গেল। এই যে হ্যাবিটটা, এই যে বিছানায় শুয়ে আরাম করা, এইগুলো কিন্তু খাবার পরে একেবারেই করা উচিত না। আমরা বলি কি বলি যে অ্যাটলিস্ট 2-3 মানে 1.5-2 ঘন্টা পরে গিয়ে ঘুমোতে। এবার ধরুন আপনার 1.5-2 ঘন্টা জেগে থাকার মতো টাইম নেই, বা আপনার একটা কাজ করতে হবে, কিচ্ছু দরকার নেই। আপনার যদি সেই সময়টুকু না থাকে, তাহলে আপনি 10 মিনিট রেগুলার বজ্রাসনে বসবেন। ডেইলি 10 মিনিট বজ্রাসনে বসবেন যখনই খাবার খাবেন। আপনি দেখুন তারপরে আপনার কিরকম পরিবর্তন আসে আপনার হজমের মধ্যে। খাদ্য খাবারগুলো ভালো তো খেতেই হবে, আমি যেরকম বললাম, ও মশলা জাতীয় খাদ্য খাবার কম, বাইরের খাদ্য খাবার কম, তেল যত কম, তার পাশাপাশি শাকসবজি বেশি, ফলমূল খেলে ভালো আরো। তার সাথে সাথে কিন্তু এইটাও প্র্যাকটিস করবেন। এইটা যখনই করবেন দেখবেন আপনার কিন্তু হজমটা অনেক সুন্দর করে হবে, বেটার হবেই হবে, ঠিক আছে? বজ্রাসন খাদ্য খাওয়ার পর করলে সবচেয়ে তার ভালো এফেক্ট হয়। ঘুম থেকে উঠে আরেকটা কাজ করুন, পবন মুক্তাসন। পবন মুক্তাসন করলে আপনার ভেতরে যদি গ্যাস জমে থাকে সেটাকে কিন্তু বের করে দেবে। গ্যাস জমে থাকাটা খারাপ, বেরিয়ে গেলে ভালো, এটা সবসময় মাথায় রাখবেন। আর কোনোদিন ধরুন কারো একটা নিম্নগামী গ্যাস একটা উৎপন্ন হয়েছে, যে সেটা একটা আপনি এমন পরিবেশে আছেন, সেটা আপনার যাতে বেরালে আপনার লজ্জার ব্যাপার। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, কিন্তু এটাকে চেপে রাখবেন না, কারো সামনে দরকার নেই, বাইরে গিয়ে সেটা কিন্তু মানে কি বলবেন, ইভ্যাকুয়েট করবেন ওখান থেকে, আপনার শরীর থেকে কিন্তু ওটাকে বের করে দেবেন। তাহলে কিন্তু ওই গ্যাস ভেতরে থাকলে আপনার বড় সমস্যাও সৃষ্টি হতে পারে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ ওই যেই জিনিসটা, গ্যাস সব সময় দেখবেন ওপর দিকে চাপ দেয়। গ্যাস বেলুন দেখেছেন কোন দিকে ওঠে? ওপর দিকে। যতক্ষণ না গ্যাস শেষ হবে ওটা কিন্তু উঠতেই থাকবে। দেখেছেন বাড়ির যে ট্যাঙ্ক রয়েছে, মানে সেফটি ট্যাঙ্ক যেটা বলা হয়, পায়খানার নলের সাথে যেটা লাগানো থাকে, তার দেখবেন একটা পাইপ রয়েছে, পাইপের ওপরে মাথাগুলো ফুটো রয়েছে, ওটা দিয়ে গ্যাস বেরোয়। পাইপটা কিরকম আছে? লম্বা, তার মানে গ্যাসটা ওপর দিকেই যায়, কোনোদিন নিচ দিকে যেতে চায় না, যতক্ষণ না আপনি ওটাকে প্রেসার দিয়ে নামাচ্ছেন। তাই শরীরের মধ্যে যদি ওরকম গ্যাস থাকে তাহলে সেটা বের করে দেওয়া উচিত। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনি পবন মুক্তাসন রেগুলার করুন ঘুম থেকে উঠে, ভরা পেটে নয়, খালি পেটে। দেখবেন আপনার এই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু ঠিক হতে থাকবে। একদম। একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। স্যার, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন খুব অল্প বয়সেই কিন্তু স্কিনটা কুঁচকে যাচ্ছে, যদি এটা একটু বলেন যে কেন এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, দেখুন আগেকার কি দেখতাম আমরা, একজন মানুষকে বয়স হয়েছে কিভাবে বুঝতাম? যে কাউকে ঠাকুমা ডাকছি আমরা, দিদিমা ডাকছি, তার স্কিন দেখে, বিশেষ করে মুখের স্কিন দেখে কি দেখতাম, যে কুচকে গেছে, গালটা ভেঙে গেছে, ঠিক আছে, কপালে ভাঁজ পড়ে গেছে, ঝুলে গেছে স্কিনটা।
এবং আরেকটা জিনিস থাকতো যে দাঁত পড়ে যাচ্ছে। তো এই দেখে কিন্তু আমরা বুঝতাম যে তার বয়স হয়েছে, সে একজন বৃদ্ধা বা বৃদ্ধ মানুষ। আজকাল দেখা যাচ্ছে এই জিনিসটা অত বয়সের আগেই কিন্তু ঘটে যাচ্ছে। তার বিশেষ একটা কারণ হলো আমাদের লাইফস্টাইল। আগেকার দিনে আমাদের কিন্তু এত বেশি রেস্টুরেন্ট, এত বেশি বাইরের খাবার দাবার কিন্তু ছিল না। যত দিন যাচ্ছে এই যে একটা বাইরের খাবারের উপরে একটা লোভ, একটা ফ্যাসিনেশন, সেটা কিন্তু দিন দিন বাড়ছে। যত বাড়ছে মানুষের ক্ষতি তত হচ্ছে। এই যে খাদ্য খাবারগুলো, বাইরের খাবারগুলো, প্রথম কথা তো দেখুন আজকাল সব মানে শাকসবজিতে, মাছ, সব কিছুর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে সার দেয়া, এবং সেই সারগুলো ক্ষতিকারক, কেমিক্যাল সার, কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত দেখবেন হরমোন ইনজেকশন দিচ্ছে, যেগুলো কি করছে তাড়াতাড়ি বড় করে দিচ্ছে মাছকে, মুরগিকে, ছাগলকে, এগুলোকে। তো এগুলোর জন্য কি হয়, তা আমরা যখন সেগুলো খাই এর এফেক্টগুলো কিন্তু আমাদের শরীরে আসে, ঠিক আছে? তো এইটা একটা খুব ভালো মানে ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে, যে আমাদের খাদ্য খাবার কিন্তু আমাদেরকে বিশাল বড় শরীরে এফেক্ট করে। এমনকি একটা ছোট্ট জিনিস মানুষ এটার দিকে নজরই দেয় না, এই যে জলের বোতলগুলো, জলের বোতলের মধ্যে দেখবেন একটা এক্সপায়ারি ডেট লেখা থাকে। ওই এক্সপায়ারি ডেটটা কিন্তু জলের এক্সপায়ারি ডেট না, ওটা ওই বোতলের এক্সপায়ারি ডেট। জলের এক্সপায়ারি ডেট হয় না। জল যদি আপনি একটা ভালো পরিষ্কার শুদ্ধ জল কোথাও রাখেন, দীর্ঘদিন ওটা থাকবে, ওর জন্য কোনো ক্ষতি হবে না। কিন্তু যার মধ্যে থাকছে সেটা যদি এক্সপায়ারি হয়ে যায়, তাহলে কিন্তু ওটা কিন্তু ক্যান্সারের মতো রোগকেও ডেকে আনে। এবং প্লাস্টিকের বোতলে যে জলটা রাখা হয়, ওই জলের সাথে কিন্তু অল্প অল্প করে প্লাস্টিক রেগুলার মিশতে থাকে। তাই জন্য একটা জিনিস মাথায় রাখবেন, আমরা করে ফেলি সব সময়, বেশি দিন একটা প্লাস্টিকের বোতল ইউজ করবেন না। যে বাড়িতে রাখা বোতলগুলো, তারপরে পেছন দিকে তলায় দেখবেন 3 কোণার মধ্যে একটা মার্ক লেখা থাকে, আলাদা আলাদা নাম্বার থাকে, তা দিয়ে বোঝা যায় ওটার কোয়ালিটিটা কি। এবং যে মানে জলের কেনা জলটা আমরা খাই, সেটা তো আবার ইউজ করা একেবারেই উচিত না। তার কোয়ালিটি সবচেয়ে কম থাকে, সবচেয়ে বাজে কোয়ালিটির সেগুলো হয়। কারণ কোম্পানি দেখেছে ওটা আমি খরচা যদি কমাই, কারণ ওটা তো ইউজ করে ফেলে দেওয়ার কথা, তাহলে আমার কস্টিংটা আরো কমে যাবে। তার জন্য সবচেয়ে বাজে কোয়ালিটির প্লাস্টিক দিয়ে ওটা তৈরি হয়। তো সেইটা যদি আমরা দিনের পর দিন আবার ইউজ করতে থাকি, এক এক জায়গায় তো দেখছি দোকান থেকে ওটার মধ্যে চা নিয়ে আসে, বেঁকে গেছে একদিকে গরম চা লাগতে লাগতে, কিন্তু ফেলছে না। সাংঘাতিক ক্ষতিকারক এবং কার্সিনোজেনিক, মানে ক্যান্সার হওয়া, মানে ক্যান্সারের মতো রোগকেও কিন্তু ওটা ডেকে আনতে পারে। তাই রেগুলার এগুলো একেবারেই করবেন না। কাচের বোতল ইউজ করুন, বা বাড়িতে যে ভালো পেট বোতলগুলো ইউজ করা হচ্ছে সেগুলো দীর্ঘদিন করবেন না, অল্প দিন ইউজ করে তারপরে বদলে ফেলুন। এগুলো মাথায় রাখতে হবে। তো এগুলো মাথায় রেখে যদি আমরা চলি, তাহলে আমরা সুস্থ থাকব। এই যে আমি বললাম এত কিছু, এগুলো হচ্ছে একটা কারণ আমাদের আজকে অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার ছাপগুলো যে শরীরের মধ্যে পড়ছে। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের মানসিক চাপ। স্ট্রেস হরমোন এমন একটা ডেঞ্জারাস জিনিস, যেটা আমাদের শরীর নষ্ট করে দেয়, রোগকে টেনে আনে, ফ্রি র্যাডিক্যালসকে বাড়িয়ে দেয়। তো এগুলো যখনই হবে, তখন কিন্তু আমাদের বয়সের ছাপ পড়ে যাবে, বয়স হয়ে যাওয়ার আগে। এটা মাথায় রাখতে হবে। তো এই যে মানসিক চাপ, এটার থেকে আমার বাঁচতে গেলে কি করতে হবে? মানসিক চাপ বাঁচার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমি নিজেকে একটু সময় দিতে হবে, যেটা আমি সেই টাইমে এমন কোনো কাজ করব পৃথিবীর যেটা আমি আনন্দ পাই। পড়ালেখার কাজ বলছি না, বা কম্পিউটার চালানোর কথা বলছি, যেটায় আমি আনন্দ পাই। অনেকে আছে গান গেয়ে আনন্দ পায়, অনেকে মিউজিক শুনে আনন্দ পায়, অনেকে সিনেমা দেখে আনন্দ পায়, কেউ খেলা দেখে আনন্দ পায়। যার যেটা এন্টারটেনমেন্ট হয়, এন্টারটেনমেন্ট প্রত্যেকটা লোকের দরকার, মানুষের দরকার, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। দেখবেন যত বয়স বাড়ে না, আমরা নিজেদেরকে গোটানো শুরু করি। বিশেষ করে দেখবেন একটা জিনিস, যারা ধরুন সার্ভিস করে, পুরুষদের কথা বলছি, তাদের রোগটা দেখবেন খুব চট করে বেড়ে যায় যখনই সে রিটায়ারমেন্ট হয়ে যায়। যখনই রিটায়ারমেন্ট হয়ে যায়, সে ইনসিকিউর ফিল করে, মানে আমার সব চলে গেল, আমার আর রোজগার নেই, এখন আমাকে কেউ পছন্দ করবে না, আমি এখন সংসার চালাবো কিভাবে কিভাবে কিভাবে। এই যে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন, এটা আস্তে আস্তে তাকে গুটিয়ে নেয়। সে কি করে, নিজেকে লোকের সাথে মেশাটা, বেশিরভাগ লোক নিজের মানে সার্কেলটাকে ছোট করে নেয়, অটোমেটিক সেখানে কিন্তু সে রোগের শিকার হয়ে যায়।
যত আপনি নিজেকে খুলে ধরবেন সবার সামনে, যত বেশি মানুষের সাথে মিশবেন, অবশ্যই নিজের মনের মতো মানুষ যারা আপনার মতো কাজ করতে ভালোবাসে, আপনার মতো চলাফেরা করে, আপনার পছন্দের জিনিসটা তাদের ভালো লাগে, সেই কমিউনিটি বিল্ড আপ করে মিশবেন, দেখবেন আপনি অনেক দিন সুস্থ থাকবেন। এবং কাজের মধ্যে অবশ্যই প্রত্যেক মহিলা পুরুষকে সবসময় থাকা উচিত, তাহলে কিন্তু যে কাজটা ভালো লাগে, যে কাজটা করে আনন্দ লাগে, সেই কাজটাই যদি করেন দেখবেন আপনার কিন্তু স্ট্রেস লেভেল অনেক কমে যাবে। আরেকটা হচ্ছে আমাদের লাইফস্টাইলটা এত খারাপ হয়ে গেছে যার জন্য রাত্রে জাগা একটা হ্যাবিট হয়ে গেছে, অনেকে কাজের জন্যও জাগতে হয়, তার জন্যই কিন্তু দেখা যাচ্ছে এই তিনটে ফ্যাক্টরের জন্য আমাদের কিন্তু দেখা যাচ্ছে আজকাল বয়সের ছাপ বয়সের আগেই পড়ে যাচ্ছে। স্যার আমরা আর বিশেষ আলোচনা আসবো, একজন বন্ধু স্বাগত। অনেক নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রক্তিম হাজার বলছিলাম। হ্যাঁ বলুন রক্তিম বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আপনার নিজের বয়সটা বলুন, কোথা থেকে কথা বলছেন সেটা বলবেন। 22। হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন? আমি কামারপুকুর থেকে বলছিলাম। কামারপুকুর থেকে। এবার বলুন কি সমস্যা রয়েছে আপনার? আমার এই শীত পড়াতে আমার হাতে মানে সাপের মতো কেটে যাচ্ছে। এটা কি না ওরকমই একটা মানে ইয়ে হচ্ছে। প্রত্যেক বছর হয় না এবছরই হয়েছে? তাবু মানে হাতের উপর ভাগটা আর পায়ের এরকম গোড়ালির দিকটা। বুঝতে পেরেছি। আচ্ছা না এটা কি প্রত্যেকবারই হয় না এবারই হয়েছে? প্রত্যেকবারই এগুলো হচ্ছে, মানে কিছু কি করা যাবে না? উপায় নেই, খারাপ হ্যাঁ লাগে আমার। নিশ্চয়ই, আপনি শুনুন স্যার বলছেন। হ্যাঁ আপনি শুনুন, আমি বলছি। দেখুন এই প্রবলেমটা কিন্তু করতে গেলে আপনার ভালো করে চিকিৎসা করতে হবে, ঠিক আছে? এটা হয়তো অনেকের দেখা যায় ছোটবেলা থেকেই থাকে, এটা একটা স্কিনের সমস্যা, ঠিক আছে? এটা নর্মাল শীতকালে পা ফেটে গেল তার জন্য না। হ্যাঁ অবশ্যই স্কিন ড্রাই হয় বলেই এটা হয়, কিন্তু এটা ওয়েদারের জন্য, ড্রাইনেসের জন্য না, ভিতরে ইন্টারনাল প্রবলেম থাকে কিছু, তার জন্য হয়। তো এইটার জন্য কি করতে হবে, আপনার প্রপার ট্রিটমেন্ট আছে, এটার জন্য এসে দেখাতে হবে আমাদের, দেখিয়ে এটার ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে দেখবেন এটা ঠিক হয়ে যাবে, আর সারা বছর ধরে এই প্রবলেমটা থাকবে না, বা শীতে আবার ঘন ঘন ভাবে ফিরে আসবে না। স্যার এই যে মানে আমরা বিভিন্ন ধরনের মানুষের শারীরিক সমস্যা দেখছি, পা ফেটে যাচ্ছে, হাত ফেটে যাচ্ছে, কিংবা ত্বকের একটা সমস্যা রয়েছে, লাই লিগেন্সে ঠিক কি কি ধরনের ট্রিটমেন্ট হয় যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন লাই লিগেন্সে এটা হচ্ছে একদম কমপ্লিটলি একটা স্কিন হেয়ারের আলাদা ডিপার্টমেন্ট। এখানে অত্যাধুনিক সব মানে যন্ত্রপাতি রয়েছে, মেশিনারিজ রয়েছে, যার দ্বারা ট্রিটমেন্ট হচ্ছে মানুষের সৌন্দর্য রক্ষার জন্য। মানে ধরুন চুলটা যাতে না পড়ে যায়, তার জন্য কি হবে, চুল পড়ে গেলে তো মানুষ বাঁচা মরার ব্যাপার নেই, দেখতে খারাপ লাগবে, ঠিক আছে? তো সেই সৌন্দর্যটাকে রক্ষা করার জন্য কিছু ট্রিটমেন্ট আছে, যাতে ড্যান্ড্রাফ কন্ট্রোল হয়, যাতে এক্সেসিভ হেয়ার ফল না হয়, মানে চুল বেশি বেশি করে না পড়ে যায়, সময়ের আগে চুল কমে না যায়, এবং যে চুলগুলো কমে যাচ্ছে সেই চুলগুলো যাতে আবার ফিরে আসে, তার কিন্তু উইদাউট সার্জারি সব ট্রিটমেন্টগুলো আমাদের এখানে পাবেন। এবার তারপরে আমি স্কিনের ক্ষেত্রে আসি। স্কিনের প্রথম যেটা বলবো যে স্কিনের গ্লো হারিয়ে গেছে, মানে স্কিনটা যেন কেমন ম্যাটা ম্যাটা লাগছে, মানে দেখে মনে হচ্ছে কোনো প্রাণ নেই, কোনো জৌলস নেই, এই জিনিসটা হারিয়ে গেছে, সেইটাকে কিন্তু ট্রিটমেন্ট করে আমরা আস্তে আস্তে ঠিক করে দিতে পারি। আপনার গ্ল্যামারটা বেড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, ঝকঝকে তকতকে একটা স্কিন, এটা আমরা করতে পারি। তার পাশাপাশি ধরুন কারো স্কিনে মেছেদার দাগ হয়েছে, যেটা প্রথমেই বলছিলাম, কালো দাগ, ডার্ক সার্কেল, আন্ডার আই ডার্ক সার্কেল বলে, চোখের তলায় কালো দাগ, এগুলোকে ঠিক করা যাবে। সূর্যের আলোতে কারো দেখা গেছে যে স্কিনটা কালো হয়ে গেছে, তামাটে হয়ে যাচ্ছে, সেটা শরীরের যে কোনো অংশেরই হতে পারে, সেটাকে ঠিক করা যাবে। দেখা গেছে কারো জন্মগত কারো বার্থ মার্ক আছে, যেটা বলে না জন্ম দাগ, সেটাকে কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক করা যাবে আস্তে আস্তে, ওটাকে কিন্তু লেজার থেরাপির মাধ্যমে কিন্তু ঠিক করা যাবে। তারপরে এর পাশাপাশি আরো আছে, ধরুন মহিলাদের বা পুরুষদের যে কিছু কি বলবো অপ্রয়োজনীয় লোম থাকে, ধরুন কেউ মহিলাদের দেখা যায় হার্সুটিজম বলে একটা রোগ হয়, যেখানে সারা মুখে গায়ে হাত পায়ে অনেক বেশি লোম তৈরি হয়ে যায়, ঠিক আছে? মানে আনওয়ান্টেড হেয়ার যেটাকে একদম, যেটাকে বলা হয় আনওয়ান্টেড হেয়ার, মানে আমরা যে অবাঞ্ছিত লোম, যে লোমটা আমরা চাইছি না, সেগুলোকে কিন্তু আমরা আস্তে আস্তে কমিয়ে দিতে পারি। সেটা শরীরের যে কোনো অংশের থেকে হোক, পুরুষ হোক বা মহিলা হোক, যে কোনো অংশে কিন্তু লেজার থেরাপির মাধ্যমে এগুলো আমরা করতে পারি। আচ্ছা, তার পাশাপাশি ধরুন আছে আমাদের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা কি? অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হচ্ছে যে বয়সের যে ছাপগুলো পড়ে যায় মানুষের, সেটা যে বয়সেই হোক,
সেটা 30-35-এ হোক বা 60-65-তে হোক, সেগুলোকে ঠিক করা উইদাউট সার্জারি। আমরা তো আগে শুনতাম যে কি স্কিনে সার্জারি করে স্কিনটাকে টাইট করে, এখন সেটার দরকার নেই। বিভিন্ন ধরনের লেজার মেশিন আছে, বিভিন্ন আরো কিছু উপায় আছে মেডিসিনের মাধ্যমে, সেই থেরাপিগুলো দিলে দেখা যাবে আস্তে আস্তে আপনার কপালের ভাঁজ চলে গেছে, স্কিন টাইট হয়ে গেছে, নাকের পাশের কোঁচকানো ভাবটা ঠিক হয়ে গেছে, এবং দেখা যাবে আপনার বয়স যেন সঠিক বয়স, যাদের অল্প বয়সে বুড়িয়ে গেছিলেন তাদের সঠিক বয়সটা বোঝা যাবে, যাদের বয়স বেশি হয়ে গেছিল তাদেরকে যেন মনে হবে আরো কম হয়ে গেছে বয়স। স্যার আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, স্বাগত আপনাকে, বলুন কে বলছেন? হ্যাঁ আমি সৌগত বলছি হাওড়া থেকে। আচ্ছা, সৌগত বাবু কার সম্বন্ধে জানবেন? বলছি আমার না একটু চুলটা পাতলা হয়ে গেছে, চুলটা কি করে মোটা করবো? আচ্ছা, আপনার আগে এজটা বলুন, আর আপনি একটা কাজ করুন, আপনি টিভির ভলিউমটাকে মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন। ওকে ওকে, আমার এজ 21। হ্যাঁ আচ্ছা, এবার শুনুন স্যার হ্যাঁ, বলছেন। আরেকবার বলুন প্রবলেমটা। হ্যাঁ চুলটা একটু মানে আমার একটু পাতলা, একটু ঘন করে মোটা করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এটা কি জন্মগতই পাতলা নাকি মানে কোনো কারণে হয়েছে? না না না, জন্মগতই, কিন্তু এই দিন দিন যত আছে আর একটু পাতলা নেসটা আমি হয়ে বুঝতে যাচ্ছে। পারছি। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, অনেক সময় আমরা দেখতে পাই যার যেমনই চুল থাকুক, চুলগুলো বেশি পড়া শুরু করে, এবং পরের যে চুলগুলো আসে সেগুলো একদম সরু 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 হয়ে আসে। তার জন্য কি হয়, চুলটা ঘনত্বটা কমে যায়, যেটা আমরা বলি মোটা জিনিসটা পাতলা হয়ে গেলে কি হবে, ঘনত্ব কমে যাবে, সেখানে চুলটা ফাঁকা ফাঁকা লাগবে দেখতে। তো এর ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে? আপনার বয়সটা কম, এটা সুবিধে। এবার একবার এসে দেখাতে হবে, দেখলে আমরা যদি কোনো ব্লাড টেস্ট বা কোনো টেস্ট করতে হয় সেটা আমরা বলে দেবো, সেই টেস্টগুলো তারপরে করে আনবেন, এবং এলেই ট্রিটমেন্ট চালু হয়ে যাবে। এর জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, ঘাবড়ানোর কিছু নেই। তবে ফেলে রাখবেন না, একটা কথা বলি, স্কিনের থেকে চুলের সমস্যা কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক আছে? আপনার ধরুন স্কিনের মধ্যে একটা রোদ মানে সূর্যের আলো থেকে কালো ভাব পড়েছে, আরো যত যাবেন আপনার কালো ভাবটা বাড়তে থাকবে, যদি আপনি ঠিকমতো যত্ন না নেন বা ট্রিটমেন্ট না করেন। তার যা মেয়াদ থাকবে, মানে সময়টা থাকবে বেড়ে যাওয়ার, তার থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু চুলের সমস্যা পড়ে যায়, মানে চুলের সমস্যাটা খুব তাড়াতাড়ি বাড়ে। তাই এটাকে একেবারেই কিন্তু নেগলেক্ট করবেন না। যখনই হবে, যেদিনই বুঝছেন, একবার চলে আসবেন, কনসাল্ট করে নিন। এমনও হতে পারে যে আপনার কোনো ট্রিটমেন্ট লাগলো না, বা হতে পারে যে অল্প কয়েকদিনের একটু ওষুধ খেলেই ঠিক হয়ে গেল, বা আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্য যা যা করতে হবে আমরা বলে দিলাম, সেভাবে করলেই ঠিক হলো। কি করতে হবে না করতে হবে, কোনো ট্রিটমেন্ট করতে হবে কিনা, সবকিছু বিস্তারিত আপনি তখনই জানবেন যখন আমাদের সাথে এসে কনসাল্ট করবেন। তার জন্য ডিলে না করে একটা ফোন করে চলে আসুন। নিজেকে এবং নিজের পরিবারের লোকজনকে একটু আয়ুর্বেদিক পদ্ধতিতে যদি সত্যি সত্যি ভাবে সুস্থ করে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেই তবেই যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট করা হয়ে থাকে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে আর একটু বিস্তারিত জানার জন্য, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, খাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াবাসীরা পেয়ে যাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতেই। নিজেকে সম্পূর্ণভাবে শারীরিক এবং সুস্থ করে তুলতে অবশ্যই কিন্তু হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। স্যার আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।